ভর্তি হতে পারিনি। কারণ টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক। যে একটা টিউশনই দেন। পরে আমার এক বন্ধু বলে যে তুই লিফলেট দে। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরে আমার লিফলেট লাগাই। আজকে যে গল্পটা বলতেছে এখানে, এই গল্পের সাথে বাংলাদেশের অসংখ্য যুবকের গল্প মিলে যাবে যারা ওর মতো বা ওর চেয়ে অনেক ভয়ঙ্কর লেভেলের কষ্ট করেছেন, কিন্তু উনি ব্র্যান্ডিং বাংলাদেশ এসছেন, তার মানে ওনার কষ্টের রেজাল্ট আছে। সবার কষ্টেরই রেজাল্ট আছে, কেউ হয়তো খুব তাড়াতাড়ি পায়, কেউ হয়তো সময় নিয়ে পায়। এবং কষ্ট যদি আপনি আল্লাহর নামে করেন তো আল্লাহ আপনাকে শপথ করেছেন যে আপনাকে সে রেজাল্ট দিবেই দিবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটা শোনেন। বলতে হবে প্রথমে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হোসেন। বয়স কত ভাই আপনার? 26 রানিং। আপনার জন্ম জেলা? আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট জামালপুর। আপনি বর্তমানে ঢাকায় থাকছেন? জি। ওকে, তো সুমন ভাই আপনি শুরু করেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতেছি। তো আমার বাসাটা এমনই এক গ্রামে যে জামালপুর জেলার সদর উপজেলা, কিন্তু এমনই এক গ্রাম যেই গ্রামে এখন পর্যন্ত বড় গাড়ি যাবে এরকম রাস্তাঘাট হয় নাই। আচ্ছা। এবং আমরা ইলেকট্রিসিটি পাইছি 2015 সালে। মানে আমরা এসএসসি পাস করছি দুয়াত, যেটাকে বলে হারিকেন আমাদের গ্রামের ভাষায় বলে, এই হারিকেনের আলোয় পরে এসএসসি পাস করছি। ওকে, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে হচ্ছে আমার বাবা, 2 ভাই, মা, আমাদের হচ্ছে এই ফ্যামিলি। আর দাদি আছে, দাদা বেঁচে নাই, দাদা জন্মের আগে আমি মানে দেখতে পারিনি। বাবা কি করেন আপনার? বাবা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কৃষক। আমার বাবা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের। উনি এডুকেটেড, ইন্টারমিডিয়েট, তৎকালীন ইন্টারমিডিয়েট পাস, কিন্তু তার বাবা মারা যাওয়ার কারণে ছোট থেকেই পরিবারের হাল ধরতে হয়। ক্লাস 6-7 পর্যন্ত মাটির দেয়ালের যে ঘর, আমরা এই মাটির দেয়ালের ঘরেই বড় হয়েছি। এবং আমরা যখন 7-8-এ উঠি তো তখন আমাদের এই মাটির ঘর ভেঙে একটা থাকার মতো ঘর বানানো হয় আর কি। তো আমার কাকা আছে এবং হচ্ছে ফুপি, তো ওনাদের যে রেসপন্সিবিলিটি, পুরো রেসপন্সিবিলিটি আমার বাবার নিতে হইতো। যেই কারণে আমরা 3 ভাই, আমারও বড় ভাই আছে। তো আমরা যখন হচ্ছে আস্তে আস্তে আমাদের বড় হইতে থাকি, বিশেষ করে আমি যখন হাই স্কুল লেভেলে যাই, তো তখন থেকে আমার বাবার হচ্ছে খরচ বাড়তে থাকে। কারণ আমার বাবা হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার, এবং যার আর্নিং সোর্স হচ্ছে শুধু ধান চাষ করা। নিম্ন মধ্যবিত্ত কৃষক যাকে বলে, উনার যতটুকু জায়গা ছিল ওই জায়গাটুকু হচ্ছে উনি চাষ করে যেই ফসল আসতো এখান থেকে নিজের খাওয়া এবং ওইটা বিক্রি করেই সংসার চলতো। আর আমাদের অন্য কোনো আর্নিং সোর্স ছিল না। মানে এরকম হয়েছে, আমি স্কুলে যাইতাম, মানে বেল্ট কেনার মতো, আমার যে বেল্ট ইফোর্ড করব এই টাকাটা মানে রশি দিয়ে বেঁধে যাইতাম। এরকম হইতো যে আমার রশি দিয়ে বেঁধে প্যান্ট বেঁধে যাইতাম, এবং মানে 2 ঈদে একবার কাপড় কিনতে পারতাম না। আমাদের হচ্ছে এরকম যে ফ্যামিলির সব কিছু মেইনটেইন করে আমরা হচ্ছে পুরা বছরে 2 ঈদে মাত্র একবার কাপড় কিনতাম। তার মানে হচ্ছে কোনো বছরে দেখা যেত যে আমরা ঈদুল ফিতরে যদি কিনতে পারছি, ঈদুল আজহাতে কিনতে পারি নাই। মানে এরকম হয়েছে যে একটা শার্ট একটা প্যান্ট দিয়ে পুরো বছর পার করে দিতাম। এবং নিজেদের খরচ চালানোর জন্য তো আমাদের হচ্ছে এরকম হইতো যে সম্মেলন বলে, মেলা বলে, বিভিন্ন মেলা হয়, তো এরকম হইতো আমাদের ছোটবেলায়। তো ওইখানে ওই মেলার টাকা জমানোর জন্য আমরা ধান কাটার পরে, বিশেষ করে আমনের মৌসুমে ধান পড়ে থাকতো খেতে, যে চাষিরা ধান নিয়ে যাইতো, এই ধান পড়ে থাকতো, ওই ধানগুলো আমরা হচ্ছে কুড়াইতাম। আমাদের জামালপুরের ভাষায় বলে হিসা কুড়ানি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই ধান মানে কালেক্ট করতাম। কালেক্ট করে যখন একটা বড় অ্যামাউন্ট হইতো, যে আমাদের 5 কেজি 10 কেজি 15 কেজি হইতো, ওইটা বিক্রি করে আমরা হচ্ছে ওই মেলা বা বিভিন্ন মানে অনুষ্ঠানের খরচগুলো আমরা নিজেই মানে বেয়ার করতাম আর কি। তো এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে বড় হয়েছি। এবং এরকম হয়েছে যে 9টা থেকে স্কুল, হাই স্কুল লেভেলটা আমার বাড়ি থেকে একটু দূরে হয়ে যায়। তো আমি সাইকেলে করে যাইতাম, 7 কিলো রাস্তা দূরে, 7 কিলো সাইকেলে যাইতাম, 7 কিলোমিটার সাইকেলে আসতাম। এবং ওই এলাকার আলীনগর বলে আমার গ্রামটারে, বন্দের পাড়া, যে কোনো রকম কাজ, যেমন ধান লাগানো, তারপরে ধান কাটা, ধান মারাই করা, পুরো মানে আমরা হচ্ছে ফ্যামিলি আমার আব্বার সাথে এই কাজগুলা করতাম। স্টিল নাও আমরা বড় হয়ে গেছি, তারপরেও দেখা যায় যে কাজগুলা করতে হয়। স্কুল কন্টিনিউ করে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত কাজ করতাম, আবার স্কুল থেকে আইসা কাজ করতাম। এসএসসি পর্যন্ত আমি এইভাবেই গেছি। সকাল বা রাত
আমরা হচ্ছে মানে আমার বাবা মা কখনো মানে বলে নাই যে পড়তে বয় বা এরকম, নিজের তাগিদে যে না, আমার যতটুকু চেষ্টা করতে পারি নিজের তাগিদে পড়াশোনা করতে হয়েছে। টিউশনি আমি প্রাইভেট পড়ি Private তখন আমি এসএসসি পর্যন্ত কোনো প্রাইভেট পড়ি নাই ভাইয়া, নিজে নিজে পড়ছি। আপনার কি গ্রুপ ছিল কি? আমার সায়েন্স গ্রুপ থেকে। সায়েন্স নিজে নিজে? জি। কিভাবে পড়তেন? কত সালে দিয়েছেন এসএসসি? আমি এসএসসি দিছি 2014 সালে। এই তো বেশি দিন না, মাত্র 10 বছর আগে। জি জি। আমরা যারা প্রাইভেট পড়ে লেখাপড়া করেছি তারা চিন্তাই করতে পারি না যে প্রাইভেট ছাড়া তাও আবার সায়েন্স থেকে। জি, তারপরে কি হলো ভাইয়া? তো 2000 এবং কপিবাতির আলোয় মানে দোয়াত বলছে, অনেকে দোয়াত বুঝবে না, দোয়াত কলম দোয়াত বুঝবে, আসলে দোয়াতই তো বলা চলে, এক ধরনের এরকমই, হ্যাঁ, ছোট কপিবাতি, কেরোসিনের আলো। জি। এবং ওই সময়ে মানে মাত্র 2010-এ যে এসসি সিস্টেমটা চালু হয়েছে, আমি 2011-তে পরীক্ষা দিছি। তো যখন আমি হচ্ছে আমার সেকশন থেকে একাই প্লাস পাইলাম, তখন স্যারদের নজরে আসতে শুরু করলাম যে এই ছেলে তো ভালো করতো বা এই ছেলে তো ভালো এরকম। কিন্তু এর আগে পর্যন্ত মানে কেউ ওইভাবে চিনতো না, বা আলাদা যে একটা গুরুত্ব দেওয়া বা পড়াশোনার যে হচ্ছে একটা চাহিদা বা আগ্রহ, প্রতিযোগিতা, এই জিনিসটা ওই পর্যন্ত আমি পাই নাই। তো যখন আমি এ প্লাস পাইলাম, আমার সেকশন থেকে একা এবং ক সেকশন থেকে 5 জন পাইছে, তো আমার সেকশনের স্যাররা নিশ্চয় এটা নিয়ে খুব মানে গর্ব করতেছিল। এবং ওই সময়ে এ প্লাস পাওয়া মানে সাংবাদিক আসছে স্কুলে ছবি তুলতে। তো আমাকে গ্রাম থেকে আমাকে স্যাররা ফোন দিল যে তোমার আসতে হবে স্কুলে। আমি স্কুলে যাইলাম এবং সাংবাদিকরা ছবি তুললো এবং সংবর্ধনাও দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের জেলা থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়। তো এটা হচ্ছে নিম্ন মাধ্যমিক পর্যায়ে জিপিএ 5 পাওয়ার জন্য একটা সম্মাননা পত্র দেয়। ওকে। এ প্লাস পাওয়ার পরে তখন স্যারদের নজরে আসলাম, এরপরে 9 এবং 10 এই দুই সেকশন, এবং আমার পরিবারেও তখন আসতে মানে একটু গুরুত্বটা বাড়াইতে থাকলো যে ছেলে ভালো করতেছে হবে। সব ফ্রেন্ডসরা প্রাইভেট পড়তো, আমি প্রাইভেট পড়তে পারতাম না, কারণ বাবার সে সামর্থ্য ছিল না। আমি একটা ক্লাসও মিস করতাম না, এবং ক্লাসের যতগুলা পড়া আছে ক্লাসেই কমপ্লিট করে ফেলতাম। তো এসএসসি রেজাল্টের সময় আমার এরকম একটা ইয়া ছিল যে আল্লাহ তাআলা নিরাশ করবে না, গোল্ডেন আসবে। এর মধ্যে আমার জীববিজ্ঞান সাবজেক্টে এ প্লাস কেটে যায়। ওহো, এটা এসএসসিতে জীববিজ্ঞান আবার আমার অপশনাল সাবজেক্ট। তো এটা আমি যখন আবার স্যারদের, আমার একটু মন খারাপ হয়ে যায় যে গোল্ডেন মিস হয়ে যায়। তো স্যাররা এটা বলে তখন সবগুলোতে এ প্লাস মার্ক পান? জি, মানে আমার অপশনাল ছাড়াও 5 পয়েন্ট থাকে, আমাদের যেই জিপিএ মার্কসটা অপশনাল ছাড়াও 5 থাকে, আবার অপশনাল সেটা থাকুক, কিন্তু জিপিএ 5 গোল্ডেন 5 বলতে যেটা আমরা বোঝাই সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে হয়। আমরা বাংলা ইংরেজি সবগুলোতে এ প্লাস। জি জি, আমার শুধু জীববিজ্ঞানে এ প্লাসটা কেটে যায়। ওকে, তো বিউটিফুল। এরপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ছিল আপনার? হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ সবগুলোই ছিল। আমার হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট ছিল। এই রেজাল্টটা কিন্তু আমার এই এলাকা থেকে বা আমি যেই গ্রাম থেকে বিলং করি, এই গ্রামের অন্য যে আরো স্টুডেন্টরা ছিল, এটা তাদের জন্য কল্পনাতীত রেজাল্ট যে এত ভালো রেজাল্ট। চয়েস দেওয়ার পরে হচ্ছে ময়মনসিংহ আমার হচ্ছে কলেজ আছে, কেবি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বলে, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে যে মেইন গেটের যে কলেজটা। তো ওইখানে যখন ভর্তি হই, মোটামুটি প্রাইভেট খরচ 3টা সাবজেক্ট পড়লে 1500 টাকা, আবার যে বাসায় থাকতাম মেস, ওই মেসের ভাড়া যাইতো 1000 টাকা, এবং খাওয়া, এই সব কিছু মিলায়া মানে এরকম একটা প্রেশারের মধ্যে পড়ে যায় যে ফ্যামিলি থেকে মানে খুব টাফ হয়ে যায়। ওই ধান বিক্রি করা টাকা দিয়ে মানে আমার তখন আরো ছোট ভাই বড় হইতে থাকে, বড় ভাইয়েরও একটা খরচ, তো 3 ভাইয়ের খরচ মানে মিলাইতে যায় পুরো একটা হিমশিম খাওয়া যায় আর কি। তার মধ্যে প্রতি বছরই তো ধান একরকম হয় না, কোনো বছর কম হয়, কোনো বছর বেশি হয়। রিজিক এমন একটা জিনিস, তারপরেও কিন্তু মানুষ আগায় যায়। দেখেন, এরকম একটা পরিস্থিতি থেকেও এই ছেলেটা আজকে এখানে ব্র্যান্ডিং বাংলাদেশে এসছে, এরকম একটা পরিবার থেকে। আর বাংলাদেশে এরকম অনেক প্রিভিলেজড পরিবার আছে যেই পরিবারে এক সন্ধ্যার একটা রেস্টুরেন্টের বিল ওই পরিবারের সারা মাসের ইনকামের চেয়েও বেশি। তো তখন আসলে হচ্ছে দেখা যায় পারিবারিক থেকেও প্রেশার, মানে আমি এক্সট্রা যে হাত খরচ করব, এই খরচটা মানে করার মতো আমার সামর্থ্য হইতো না। দেখা যাইতো যে আমার ওই খাওয়ার খরচ, ম্যাচের এবং ম্যাচের যে ভাড়া এবং টিউশন খরচ সব কিছু মিলে, এবং কলেজের একটা বেতন দিতে হইতো, যে বেতনের কারণে পরে আমি হচ্ছে আমার ওইখান থেকে উপবৃত্তি সিস্টেম থাকে কলেজের, তো উপবৃত্তি অ্যাপ্লাই করি, এবং 700 টাকা, আমার কলেজের বেতন ছিল 900, আমার 200 টাকা দেওয়া লাগতো মাসে। বিশাল সেভ আপনার জন্য। 700 টাকা ওই সময়ের জন্য মানে আমার মানে এত বেশি উপকার হয়েছে, আমি ওই মানুষটারে ধন্যবাদ দিতে চাই। আস্তে আস্তে হচ্ছে আমার কলেজ লাইফ এইভাবে মোটামুটি চলতে থাকে। যখন সেকেন্ড টাইমে উঠবো, আমার মানে গ্রামের যেই সমস্যাগুলো থাকে, যে জমি জমার সমস্যা, তো জমি জমার সমস্যা নিয়ে ফ্যামিলিগতভাবে সমস্যা হয় খুব বড় লেভেলের, এবং এটা নিয়ে মামলা পর্যন্ত হয়ে যায় পারিবারিকভাবে। মামলা হয়, আমি যখন কলেজের পরীক্ষা দিতেছি আমার নামেও মামলা হয়।
তো মামলা হইলে মানে আমি পরীক্ষার মানে হলে পরীক্ষা দিতেছি, আমি পরীক্ষার হল থেকে বের হয়ে যায় শুনি যে এরকম মারামারি হয়েছে জমি জমা নিয়ে, এবং আমার বাবা তো তখন একলাই। তো এই মামলাটা দেয় আবার আমারই দাদা, মানে আমার হচ্ছে বাড়িতে যায়, নিজের বাড়িতে যে ঘুমাবো, নিজের বাড়িতে থাকবো, কারণ তখন মানে এরকম ভয় ছিল যে যদি বড় কোনো সমস্যা হয়ে যায়, স্টুডেন্ট মানুষ লেখাপড়া করতে পারবো না, পরীক্ষা মিস হয়ে যাবে, রাইট, সরকারি চাকরি করতে পারবো না, এরকম অনেক ভয় থাকতো। তো যে কারণে আমি অন্য বাড়িতে পালায় থাকতাম, মানে আমার বাবার ঘুম টোম এরকম হারাম হয়ে যায়। পরে উনি যে কোনোভাবে যে এলাকার সামাজিকভাবে এটা হচ্ছে মিল হওয়ার পরে মামলা উইথড্র হয়। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের শুরুর দিকের ঘটনা। তো পরীক্ষাতে রেজাল্ট মানে ছিল যে গোল্ডেন পাবো, ওইখানেও আমার গোল্ডেনটা মিস হয়, A+ পাই। আমার শুধু বাংলা আর ইংরেজি এই দুইটা সাবজেক্টে হচ্ছে আমার A+ কাটে, আর সবগুলা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ যেটা, তারপরে বায়োলজি সবগুলাতে A+ আসে। কিন্তু যখনই আমি অ্যাডমিশন টেস্টে ভর্তি হইতে যাব, দেখা যায় যে একবারে 13-14-15 হাজার টাকা লাগে একটা কোচিং করতে গেলে, অ্যাডমিশন কোচিং। তো আমার খুব মানে স্পষ্ট মনে আছে, আমি ওই দিন সারাদিন কান্না করছি, আমার সবগুলা ফ্রেন্ড যায় কোচিংয়ে ভর্তি হয়েছে, আমি ভর্তি হতে পারিনি, কারণ টাকাটা নাই। বাংলাদেশে এরকম স্টুডেন্ট অনেক আছে, অনেক আছে। আমরা হয়তো ঢাকা শহরে থেকে অনেক বেশি প্রিভিলেজড, আমরা তো ভেবে বুঝতে পারি না। এই টাকাটা অনেকের কাছে কোনো টাকা না, বাট কারো কাছে এটা অনেক বেশি টাকা। জি, বাড়িতে যখন বলি, তো যতগুলা দান ছিল সব দান বিক্রি করে, তারপরেও টাকা 13-14 হাজার হয় না। পরে দাঁড় করে ফ্রেন্ডসরা ভর্তি হওয়ার আরো 15-20 দিন পরে আমি কোচিংয়ে ভর্তি হই। আচ্ছা, তারপরেও যে আমি মানে কোচিং ছাড়া চান্স পাওয়া যাবে না এরকম আমাকে অনেকে বোঝায়, যে কোচিং করতে হবে, নিজে পড়া চান্স পাওয়া খুব কঠিন। তো যেই কারণে বাবারে যখন এইভাবে বুঝায় বলি যে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে পারলে হয়তো নিজের খরচটা চালাইতে পারবো, উনি সব দান বিক্রি করে দেয় এবং কিছু টাকা দাঁড় করে তারপরে কোচিংয়ে ভর্তি করা দেয়। এই যে আমার বাবা আমাকে একটা কথা বলছিল যে এই যে টাকাটা দিলাম, বা তুমি এখানে কি করবা বা কতটুকু পড়বা, বা মানে লাইফ তোমার, আসলে তুমি এটাকে কোন দিকে নিতে চাও, যদি আমাকে তুই করে বলতো, তো এটা কোন দিকে নিতে চাও, এটা হচ্ছে মানে আমার সিদ্ধান্ত আর কি। যেহেতু আমি যেইখানে থাকি বা যেই মেসে থাকি, ওখানে কোনোদিন মানে আমার বাবা কিন্তু যায় নাই আমি কোথায় পড়ছি, কোন কলেজে পড়ছি, এখন পর্যন্ত মানে আমার বাবা দেখতে যায় নাই, কারণ উনি গ্রামের একদমই প্রত্যন্ত অঞ্চলের মানুষ। জি। তো সেইখান থেকে কোচিংয়ে ভর্তি হয়ে আমার ওই যে একটা ধাক্কা লাগলো মানে অন্তরের মধ্যে, যে বাপের সব টাকা করে আমাকে ভর্তি করাই দিছে, যে কোনো মূল্যে আমাকে চান্স পাইতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইতে হবে। ফাইনাল মডেল টেস্টটা হয় কোচিংয়ে, ওইখানে আমি 5তম হই, প্রায় 1700 পোলাপান ছিল। মাশাআল্লাহ। তো তখন একটা টার্গেট ছিল যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবই, এবং আমি ঢাকা ভার্সিটির যে 10 দিন আগে, ভর্তি পরীক্ষার 10 দিন আগে, তখন আমার মধ্যে একটা এমন সিরিয়াসনেস আসে যে আমি শুধু খাওয়া আর ঘুম, মানে কারো ফোন পর্যন্ত রিসিভ করতাম না, যে আমাকে চান্স পাইতে হবে, কারণ আমার ওই যে বাপের দান বিক্রি করা টাকা, তো এই টাকার শোধ যদি আমি না দিতে পারি, আমি যদি চান্স না পাই, তাহলে পুরো আমি সন্তান হিসাবে ব্যর্থ। যেই ফ্রেন্ডের এখানে ছিলাম ওইখানে থেকে সেন্টার দেখে আসি আগের দিন, পরের দিন হচ্ছে আমি পরীক্ষা, তো রাতে জ্বর চলে আসে, এরকম হয়েছে যে মানে প্রচণ্ড জ্বর। তারপরেও মানে আমি ওই দিন যায় 2 রাকাত নামাজ পড়ি, যে আল্লাহ যেন আমার ইচ্ছাটা পূরণ করে। তো আল্লাহ আসলে মানে হ্যাজ এ বেটার প্ল্যান, মানে সব সময় ভালো একটা জিনিস পরিকল্পনা করে রাখে। তো আমার ভাগ্যেও আসলে হয়তো আল্লাহ তাআলা ওইভাবে পরিকল্পনা করে রাখছিল। তো ঢাকা ভার্সিটির পরীক্ষা দিয়ে আমার কেমিস্ট্রি পরীক্ষাটা খুবই খারাপ হয়, কেমিস্ট্রি প্রশ্নটা। তো যেই কারণে আমার ঢাকা ভার্সিটিতে চান্স হয় না, আমার পজিশন আসে 7103, মানে 7103 মেরিট পজিশনে আসে। আমি পাসও করি, এমনি নর্মালি 7000-7500 পর্যন্ত ওয়েটিং টানতো, কিন্তু ওই ইয়ারে ওই ওয়েটিংটাও যায় না। এই যে আমার একটা খারাপ লাগা শুরু হইলো, আমি আমার বাবারে ফোন দিয়ে ওই দিন কান্না করে দিছি, কারণ আমার খরচ বের করতে হবে, নিজের ঢাকায় থাকতে হবে, যে কোনো মূল্যে আমাকে টিউশনি করায় চলতে হবে, কারণ আমার ওই যে ধান বিক্রি করা টাকা 13,000 টাকা, এই 13,000 টাকা মানে যখন দিছে, যে পুরা তার মানে একটা ফ্যামিলির টোটাল আর্নিং সোর্স ওইখান থেকে আমাকে দিয়ে দিতেছে। তো আমি যদি ফ্যামিলির জন্য ফিডব্যাক কিছু না দিতে পারি, সন্তান হিসেবে আমি ব্যর্থ। তো আমি আমার বাপরে ফোন দিয়ে জাস্ট লিটারেলি কান্না করে দেয়। আমার কিন্তু তখন চান্স হয়েছে একটা ভার্সিটিতে, আমি চট্টগ্রাম ভার্সিটি পড়ার মতো যোগ্যতা অর্জন করছি। তো এরপরে 1-2 দিন পরে আমার রাজশাহী রেজাল্ট দেয়, রাজশাহীতেও আমার চান্স হয় আলহামদুলিল্লাহ।
আমি মানে রিজিক আল্লাহ কত সুন্দরভাবে লেখা রাখছে যে ইন্টারমিডিয়েটে আমরা অনেকগুলা বন্ধু প্লাস পাইছি, এ প্লাস পাইছি, কিন্তু এমন একটা বন্ধু এ প্লাস পায় নাই, ওই বন্ধুটাও আমার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এবং একসাথে ভর্তি হই। এবং এ প্লাস পাওয়া অনেক বন্ধু বিশ্ববিদ্যালয়ে তখন চান্স পায় নাই। তো আমরা দুইজন যখন একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তো রাজশাহী ভর্তি হওয়ার পরে আমার যেরকম মনে হয়েছিল যে আমি টিউশনি করায় চলবো, আমার ফ্যামিলির আমার টেন্ডেন্সি হইলো যে আমার টিউশনি করায় সাপোর্ট দিতে হবে বা আমার চলতে হবে। তো আমি টিউশনি খুঁজতেছিলাম, বা আমি যতগুলা পরিচিত ভাই ব্রাদার ছিল তো সবাইরে যাই আমি বলছি যে আমার এরকম একটা টিউশনি লাগবে বা টিউশনি ম্যানেজ করে দিতে হবে যে কোনোভাবে। আমার মানে নিজে আর ফ্যামিলি থেকে পারতেছিল না, কারণ তখন আমার ছোট ভাই বড় হয়ে গেছে, তখন সে হাই স্কুল লেভেলে পড়তেছে এবং আমার বড় ভাই হচ্ছে জব করতেছে এরকম না, মানে তখনও সে হচ্ছে মানে ডিপ্লোমা শেষ করে বেকার। মানে যতগুলা পরিচিত মানুষ পাইছি সবারই যায় বলছে একটা টিউশনি দিতে হবে রাজশাহীতে, একটা রাজশাহীতে। এবং রাজশাহীতে টিউশনি করানো যাইতো না, এরকম হয়তো যে ওইখানে সর্বোচ্চ 2,000-3,000 টাকা টিউশনি করা তখন স্বপ্নের মতো। তো যেই কারণে ভাইয়া আমি হচ্ছে সিদ্ধান্ত নেই যে আমার ফ্রেন্ড বলে যে লিফলেট লাগাইতে হবে টিউশনির জন্য। জি। তো আমি জাস্ট হচ্ছে একটু দেখাইতে চাই যে আমি 2017 সালে আমার ফেসবুক পোস্টের ইয়াটাও আছে, এখানে ডেটটাও আছে। তো 2017 সালে আমি এই লিফলেটটা লাগাই। লিফলেট বানান আপনি? এটা দেখি, এটা তো আমি দেখাতে পারবো না, ইউটিউব থেকে মাইনাস করে দিবে। বাসায় গিয়ে অতি যত্ন সহকারে, এটা বোল্ড করা হয়েছে লাইনটা। 3য় শ্রেণী হতে 10ম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ানো হয়। যোগাযোগ দুজনের নাম? জি, ওই যে আমার যেই স্কুল ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ড পরিসংখ্যান বিভাগে ভর্তি হয়, আমি গণিত বিভাগে। ওকে, এইটা আপনি হচ্ছে লিফলেটকে আপনি দিয়েছেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ, এটা ফেসবুকেও পোস্ট করেছেন আবার? হ্যাঁ, ফেসবুকেও পোস্ট করি এবং আমি দিনে মানুষ আসবে, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট দিনে লিফলেট লাগাইতেছে, আমি সন্ধ্যার পরে যা লিফলেট লাগাইছি ভাই। আচ্ছা, মানে লিফলেটটা লাগাইছি রাজশাহীর কাজলা এরিয়া থেকে পুরা বিনোদপুর এরিয়া পুরাটায়, মানুষ আসবে দেখে আমি রাতে যাই লাগাই, গভীর রাতে। তারপর কি এবং হয়? রাজশাহীতে আমি 2টা টিউশনি করাইছি, রাজশাহীতে 1 বছর ছিলাম। আচ্ছা, 1 বছর 2টা টিউশনি করাইছি, 2টা টিউশনি আমার এই লিফলেট থেকে পাওয়া। আচ্ছা। তো আমি ওইখান থেকেও 1,000 টাকা সেভ করার চেষ্টা করতাম, 1,000 টাকা সেভ করে এটা আমি বাবার রেখে দিতাম যে এটা উপকার। তখন যেহেতু সাবজেক্ট সম্পর্কে জানতাম না, আমার একটা ডিপ্রেশন কাজ করে যে আমি ফার্স্ট লেভেলের পজিশন কইরাও ম্যাথমেটিক্স নিছি এবং ম্যাথমেটিক্সের ফিল্ডগুলা জানতে শুরু করি, তখন জব সেক্টর জানতে শুরু করি, ইউনিভার্সিটি নিয়ে আমার একটা আইডিয়া তখন হইতে থাকে। তো তখন আমি বুঝতে পারি যে এই সাবজেক্টের ফিল্ড লেভেল এরকম, এবং আমি কেমিস্ট্রি নিতে পারতাম, আমি কেমিস্ট্রির সাবজেক্ট আরেকটু ভালো ম্যাথের চাইতে জব সেক্টর। তো যেই কারণে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। তো ডিপ্রেশন থেকে তখন অনেকে আমাকে সাজেস্ট করে যে সেকেন্ড টাইম ট্রাই করো। তো যখন দেখলাম বাড়িতে বলছি যে সেকেন্ড টাইম করবো, ওনারা এরকম মানে স্ট্রিক্টলি না, যেহেতু ফ্যামিলি থেকে সাপোর্ট পাবো না, টিউশনি করায় ওইখান থেকে কিছু টাকা জমাইতাম। তো ওই টাকা থেকে পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন ভার্সিটির ফর্ম তুলি এবং নিজেই প্রিপারেশন নেই সেকেন্ড টাইম। যেহেতু ঢাকায় থাকার একটা টেন্ডেন্সি ছিল, তো আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। তো শেরেবাংলায় যখন চান্স হইলো, ময়মনসিংহেও চান্স হইলো। জি। এখন ভর্তি হবো কোথায়? এবং শেরেবাংলাটা আমাদের এলাকায় চিনেই না মানুষ, ময়মনসিংহটাই ছিল তখন কৃষি বিশ্ববিদ্যালয় বলতে তো ময়মনসিংহে বোঝায়। হ্যাঁ, তো মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া দিব এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ছাড়া দিয়ে 1 বছর ড্রপ দিয়ে আবার শেরেবাংলা কৃষিতে পড়বো, ওই টাইমে আমি একটা মানে চারপাশ থেকে বিভিন্ন কথার মধ্যে পড়ে যাই। একটা বছর নষ্ট করবা, জীবনটা নষ্ট করবা, এবং কৃষক হবা, কৃষিতে পড়া বা কৃষি এটা তো চিনি না আমরা, তুমি রাজশাহী মতো ভার্সিটি ছাড়া দিবা, এরকম বিভিন্ন কথাবার্তা শুনতে হয়। এবং আমি এত ডিপ্রেশনে ছিলাম যে সবাই আমার সামনে দিয়ে ভর্তি হয়ে যায়, আমি ময়মনসিংহ ভর্তি হবো না ঢাকা ভর্তি হবো এটা ডিসিশন নিতে পারতেছিলাম না। পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ক্যান্সেল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই ভাইয়া, আমার হচ্ছে 19,000 টাকা লাগবে ভর্তির। জি। তো যেই ফ্যামিলি 13,000 টাকা ম্যানেজ করতে পারে নাই, ওই ফ্যামিলি এখন 19,000 টাকা ম্যানেজ করতে হবে। মানে এইটা এত একটা প্রেশারের মধ্যে পড়ে গেলাম, আমি 2 রাত ঘুমাই নাই। মানে কিভাবে টাকাটা ম্যানেজ করব, ভর্তির টাকা ম্যানেজ করব, মানে আমার পুরা মানে ফ্যামিলি থেকে 1 টাকাও মানে তখন দেওয়ার মতো এফোর্ডেবল নাই। ইনস্ট্যান্ট 15,000 টাকা বা 16,000 এরকম একটা অ্যামাউন্ট হবে। এই টাকাটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ধার নেই। তো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সাবজেক্টের একটা মাইগ্রেশন হয়। তো মাইগ্রেশনের পরে আমার হচ্ছে এগ্রি বিজনেস থেকে ডিবিএম চলে আসে, ভেটেরিনারি মেডিসিন, এএসবিএম বলে আর কি। ওকে। তো এখন আমি মানে আমার যে ফর্ম ফিল আপ করতে হয়, যে ফার্স্ট ইয়ার পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার এনরোলমেন্ট বলে, এনরোলমেন্ট করার তখন টাকা নাই। তো আমি হচ্ছে মানে এরকম হয়েছে যে আমি বড় ভাইদের কাছে যা বলছি যে ভাই এনরোলমেন্ট করতে পারতেছি না। তো বড় ভাইরা হচ্ছে আমি এটা জানানোর পরে ওনারা চাঁদা তুলে আমার জন্য।
ওই 4,000 টাকা চাঁদা তুলে আমাকে এনরোলমেন্ট করায় দেয়। এখানে একটা ভাই ছিল সৈকত ভাই, ওনারে আমি মানে কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। উনি নিজের পকেট থেকে 2,000 টাকা দেয়, আর বাকিটা মোটামুটি ফ্রেন্ডস আর ওনারা মানে চাঁদা তুলে যতটুকু হয় এই পুরাটা দিয়ে এনরোলমেন্ট করি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার জন্য। এবং মানে এরকম অবস্থা হয়েছে যে আমি 2 বেলা মানে খাবো, যে 3 বেলা খাইতাম না, 2 বেলা খাইতাম ডাইনিংয়ে। আমি ডাইনিং ছাড়া কখনো মানে ক্যান্টিনে খাওয়ার মতো মানে আমার কাছে এর একটা ড্রিম ছিল যে আমি ক্যান্টিনে 1 বেলা খাবো। ডাইনিংয়ে আমার 18 টাকা লাগতো, দুপুরে 22 টাকা লাগতো, আর রাতে হচ্ছে 18 টাকা লাগতো ডাইনিং রেট। এবং সকালে যে নাস্তাটা এটা আমার 8টা থেকে ক্লাস শুরু হইতো, 8টা থেকে ক্লাসে চলে যাইতাম, এবং কোনো দিন হচ্ছে 9টা থেকে ক্লাস থাকতো। তো আমি ক্লাস করে একবারে দুপুরে খাইতাম। তো আমি এরকম হয়েছে যে আমার ইউনিভার্সিটির প্রত্যেকটা ভাইয়ের কাছে গেছি যে একটা টিউশনই দেন। পরে আমার এক বন্ধু বলে যে তুই লিফলেট দে। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরে আমার লিফলেট লাগাই। আজকে যে গল্পটা বলতেছে এখানে, এই গল্পের সাথে বাংলাদেশের অসংখ্য যুবকের গল্প মিলে যাবে যারা ওর মতো বা ওর চেয়ে অনেক ভয়ঙ্কর লেভেলের কষ্ট করেছেন, কিন্তু উনি ব্র্যান্ডিং বাংলাদেশ এসছেন, তার মানে ওনার কষ্টের রেজাল্ট আছে। সবার কষ্টেরই রেজাল্ট আছে, কেউ হয়তো খুব তাড়াতাড়ি পায়, কেউ হয়তো সময় নিয়ে পায়। এবং কষ্ট যদি আপনি আল্লাহর নামে করেন তো আল্লাহ আপনাকে শপথ করেছেন যে আপনাকে সে রেজাল্ট দিবেই দিবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটা শোনেন। তো আমি আবার হচ্ছে মানে একজনের পরামর্শে পুরো আগারগাঁও আবাসিক এরিয়া, পুরা এরিয়া হচ্ছে আবার লিফলেট লাগাই। যে মানে সবাই বলতো যে টিউশনি দিব বা দেখতেছি বা ঠিক আছে পাইলে জানাবো, এরকম একটা অবস্থা। কিন্তু আমার মানে আমি চলতে পারতেছিলাম না। তখন খরচ আরো মানে এরকম অবস্থা হয়েছে যে বাবা হলো নিম্ন মধ্যবিত্ত কৃষক, তো উনি আর কত ম্যানেজ করবে। থাকতাম হলে, হলের আবাসিক খরচ লাগতো না, শুধু খাওয়ার খরচ আর হচ্ছে খাতাপত্র, যেই খরচটা খুবই কম খরচ লাগতো, 2500 টাকা দিয়ে মাস চালাইতাম। এবং মানে আমি খরচ হিসাব করে যে 1 টাকা বেশি যাইলে ওইরকম হিসাব করে চলতে হয়েছে। এটা আমার মানে হলের ফ্রেন্ড সার্কেলে সবাই জানে। তো আমি যখন আবার লিফলেট লাগাই আর টিউশনই পাই না, মানে ঢাকা শহরে আবার লিফলেট লাগাই টিউশনই পাই না। পরে একজন আমাকে বলে যে মিডিয়াতে যাও, টিউশনের জন্য মিডিয়াতে যাও। পরে আমার মনে আছে নীলক্ষেতে যায় আমি 300 টাকা দিছি, তখন আমার 300 টাকায় মানে এত বেশি মানে পরিমাণ টাকা তোমার আমার কাছে, ওই 300 টাকা দিছি। আমাকে ওইখান থেকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিতে হবে। কৃষিতে পড়া কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে টিউশনি করানো যায় বা ম্যাথ ফিজিক্স ইংলিশ এগুলো বা বায়োলজি কেমিস্ট্রি পড়ানো যায়, মানে এইটা মানে গার্ডিয়ান কমিউনিটিতে অনেকে তখন মানে ঢাকা ভার্সিটিরই হইতে হবে এবং বুয়েটের হইতে হবে। ক্লাস 1-এর টিউশনি করাবো, এরপরেও আমার বুয়েটের হইতে হবে বা ঢাকা ভার্সিটির হইতে হবে, এরকম একটা অবস্থা। তো যে কারণে আমাকে মিডিয়া থেকে বলে যে ঢাকা ভার্সিটি পরিচয় দিতে পারলে তুমি 2-1 দিনের মধ্যে টিউশনি পাবা। আমি বলি ভাই এটা তো হারাম হবে আমার জন্য, এবং আমি তাদেরকে স্ট্রিক্টলি না করে দিই যে আমি টিউশনি করাবো না। প্রয়োজনে মানে আল্লাহর রিজিক যতটুকু রাখছে, কিন্তু মিথ্যা পরিচয় দিয়ে কখনো টিউশনি করাইতে পারবো না। আজকের এই গল্পটা পুরোপুরি টিউশনির উপরে, বিশেষ করে যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় টিউশনি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে বুয়েট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আছেন, তাদের জীবনের এই গল্পটা অনেকের সাথে মিলে যাবে। আমার নিজেরও অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছে এই গল্পটা শুনতে গিয়ে। আসলে রেজাল্ট দেখেন, বাবা মারা রেজাল্ট দেখবেন, এটাই স্বাভাবিক। কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার ছেলে মেয়েকে পড়াচ্ছে সেটা বাবা মা দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাথায় রাখতে হয় শুধুমাত্র একাডেমিক্যালি ব্রাইট রেজাল্ট মানে হচ্ছে সে টিচার ভালো হবে, এটার কোনো যুক্তি নাই। তারপর কেবল হারাম হবে বলে আপনি না করে তো আমি হচ্ছে তাকে না করে দেই যে আমি ঢাকা ভার্সিটির পরিচয় দিয়ে পড়াইতে পারবো না, মিথ্যা পরিচয় দিয়ে পড়াইলে পুরো টাকাটা আমার জন্য হারাম হয়ে যাবে। জি, মানে সৎ থাকলে আল্লাহ তাআলা এখানে বরকত দিবে, আমি সবসময় এটা মানে মানার চেষ্টা করছি। তো আমি ওনাকে স্ট্রিক্টলি না করে দিই, তার মানে আমার ওইখানে 300 টাকা লস। তো এর মধ্যে আমার একজন ফ্রেন্ড আছে, আমি মানে কৃতজ্ঞতা, শুভ নাম আমার একই ফ্যাকাল্টির, তো ও টিউশনি করাইতো এবং ও আমাকে একটা টিউশনি দেয় রেফারেন্সে। তো ওই টিউশনটা আমি শুরু করি এবং মানে 3000 টাকা আমাকে হচ্ছে মাসে দিবে, 4 দিন করে পড়াবো 2 জনকে। তো উনি আমাকে 1 মাস পড়ানোর পরে অল্প কয়েকদিন হয় তখন জিজ্ঞেস করে যে কোথায় পড়ি। তো আমি যখন বলি যে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনে পড়ি, মানে এরকম করে বলে যে এটা কি গরুর ডাক্তার।
এবং ওই দিন পরে আসার পরের দিন আমাকে ফোন দেয় যে আমার ছেলেমেয়েরা কোচিংয়ে ভর্তি হয়েছে, আর আপনারা আর আসতে হবে না। এতদিন কিন্তু আমার পরিচয় দিয়ে আমি কোচিং মানে টিউশনি শুরু করি নাই, আমি রেফারেন্সে গেছি। যখন ওনারা জানতে পারলো যে আমি এই জায়গায় পড়ি, তো আমাকে পরের দিন হচ্ছে না করে দেয় যে আমি অ্যানিমেল গরুর ডাক্তার। তো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, মানে এইটারে মানুষ আসলে তখন কোন চোখে দেখতো আমি বুঝাইতে পারবো না। আমি রাজশাহী ম্যাথ ছাইরা দিছি, তো আমাকে এত পরিমাণ স্লেজিংয়ের শিকার হইতেছে যে ম্যাথ ছাইরা দিলি, ম্যাথ ছাইরা দিয়ে কৃষি গরুর ডাক্তার হবি। তো এরপরে আমি জাস্ট হচ্ছে এরকম টেন্ডেন্সি নিছি যে আমি প্রয়োজনে ফ্রি পড়াবো, আগে ফ্রি পড়াবো, এরপরে হচ্ছে যদি মনে হয় যে আমি ভালো পড়াইতেছি তারপরে হচ্ছে আমি টাকা নিব। তখন ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম অ্যাডমিশন হেল্প নিয়ে, যে স্টুডেন্টদের হেল্প করতাম ফ্রিতে, এবং মানে প্রচুর পরিমাণ স্টুডেন্টস নক দিত, হেল্প করতাম। তো এরকম হচ্ছে একটা স্টুডেন্টসকে আমি কাজী পাড়াই, ওকে পড়ানো শুরু করে দেই, এবং হচ্ছে কোনো রকম পেমেন্ট ছাড়া আমি হচ্ছে অ্যাডমিশনের জন্য, যেহেতু আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে ভর্তি হয়েছি, তো আমার ম্যাথ ফিজিক্সে মোটামুটি ভালো একটা দক্ষতা ছিল, তো আমি তাকে হচ্ছে মানে ফ্রিতেই কোনো রকম টাকা পয়সা ছাড়াই পড়ানো শুরু করে দিই। তো এরপরে আমি মিরপুর 1 নম্বর হাউজিং, জনতা হাউজিং খুব সম্ভবত, তো ওইখানে আরেকজনকে আমি পুরো 1 মাস ফ্রিতে পড়াই। তো 2টা স্টুডেন্ট আমি কিন্তু অ্যাডমিশনের জন্য পড়াইলাম টোটাল ফ্রিতে, বাট ওনারা খুশি হয়ে আমাকে টাকা দিয়েছিল, এবং আল্লাহর রহমতে ওই 2টাই স্টুডেন্টই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মাশাআল্লাহ। এবং সেকেন্ড যে স্টুডেন্টটা, ওর একমাত্র পরীক্ষা ছিল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা লাস্ট পরীক্ষা, আর কোথাওই চান্স পায় নাই। মানে আল্লাহর বরকত কত মানে জিনিস, মারাত্মক জিনিস, যে ওই মেয়েটা ওই লাস্ট পরীক্ষায় যায় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পায় ভেটেনারি মেডিসিনে। এবং আমি যেহেতু ডিবিএমে পড়ি, ওই মেয়েও আন্টি তখন হচ্ছে তাকে ডিবিএমে ভর্তি করে দেয়। ঢাকা শহর এই যে মানে আসলেই যে টিউশনি পাওয়া যায় বা এত অ্যাভেলেবল টিউশনি, মানে এটা আমি তখন বুঝতে পারলাম যে বাস্তবতা মনে হয় এরকম, যে টিউশনি পাওয়া যায় না। তো এরপরে মানে যেহেতু গ্রুপ চালাইতাম, একটা ভাই আমাকে জাস্ট হচ্ছে গমস্তা টাইপের, দোকানের গমস্তা, যে তার পেজ গ্রুপগুলো আমি চালাই দিব বা দেখে দিব, এই জন্য সে আমাকে মান্থলি 4-5 হাজার টাকা দিবে। এইটা হওয়ার জন্য ফার্ম গেটে যাই। পরে ওইখান থেকে তার সাথে কাজ করা শুরু করি, বিভিন্ন প্রুফ রিডিং করতাম বা হচ্ছে প্রশ্ন প্রণয়ন, যেহেতু আমার একটা আইডিয়া ছিল। তো আস্তে আস্তে হচ্ছে তাদের গ্রুপগুলো আমি মানে চালাইতে থাকি, গ্রুপগুলো হচ্ছে গ্রো করতে থাকে, খুব ভালো গ্রো করতে থাকে। আমি ওইখানে সময় দিতাম রাত দিন, এবং আমার একটা দিন গেছে যে সারাদিন আমি না খাই আসি। 2018 সাল, ঢাকা শহরের একটা ছেলে টাকার জন্য পুরো সারাদিন না খা। সন্ধ্যায় আমি আমার পুপিরে ফোন দিই যে পুপি আমি সারাদিন খাই নাই, টাকা নাই। পুপি সাথে সাথে মানে কান্নার মতো অবস্থা, পুপি আমাকে ইনস্ট্যান্ট কিছু টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তখন খাই আমি। মানে এরকম সিচুয়েশন যে মানে কোনোভাবেই কুলায় উঠতে পারতেছিলাম না। আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে আস্তে আস্তে হচ্ছে বইয়ের কাজ যেগুলো এগুলা করতে থাকি। তো উনি আমাকে একটা প্রপোজাল দেয় ওইখান থেকে একটা ভাই, তো আমি বই লেখা শুরু করি। এবং মানে এত বেশি সময় দিতাম যে 40 দিন টানা ফার্ম গেট এরিয়ার মধ্যে থাকছি। মানে এমন একটা জায়গা, মশার কামড় নাই, নাই, এরকম পরিবেশে থাকে সারাদিন বইয়ের কাজ করছি। মানে এতই ফোর্স দিছি যে না আমাকে কিছু একটা হইতে হবে। পরে আমি নিজে ওই বইটা লিখি ফিজিক্সের উপরে, আমি বইটা সাথে নিয়ে আসছি। এটা আমার লেখা বই। আপনি পড়লেন এগ্রোতে, কিন্তু আপনি ফিজিক্সের উপর বই লিখলেন কেন? কারণ ফিজিক্সের স্টুডেন্ট পড়া, ফিজিক্সে আমার মানে দক্ষতা ভালো ছিল, এই জন্য ফিজিক্সের। এটা কোন স্টুডেন্টদের জন্য? মানে এটা ইন্টারমিডিয়েট এবং যারা অ্যাডমিশন দেয় আর কি, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এইচএসসি। কত সালে লিখলেন এই বইটা আপনি? এটা 2018 সাল। এমসিকিউ, টোটাল এমসিকিউ না? জি জি, সবগুলো এমসিকিউ। এই ওর বই। হ্যাঁ, লিখলেন, লেখার পর কি দাঁড়ালো? তো বইটা যখন লিখি তখন মানে নিজের একটা পরিচয় যে আমি এই বইয়ের লেখক। আচ্ছা। তখন মানুষ আমাকে আস্তে আস্তে গুরুত্ব দেওয়া শুরু করলো, যে আমি যখন যাই বলতাম যে এই বইটা আমি লিখছি বা এই বইটা, তখন হচ্ছে আমার টিউশনি বা পাওয়াটা ইজি হতো। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি একটা টিউশনি পাই 7,000 টাকার। এটা হচ্ছে আমার প্রেস ক্লাব। মানে জীবনে আমি যতগুলা টিউশনি করছি, মানে আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট ফ্যামিলি। মানে ফ্যামিলি টিউশনি টিচারদের প্রতি আসলে যারা টিউশনি করায়
বা একটা বাসায় যায় পড়ায়, তাদের প্রতি এইরকম আসলে হচ্ছে আন্তরিক হওয়া উচিত। মানে 7,000 টাকার টিউশনি, এটা আমার জন্য একটা কল্পনার ছিল, তো একটা পরিচয় দেওয়ার মতো জায়গা ছিল। তো এই কারণে হচ্ছে আমার ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকে, বা টিউশনি পাইতেও তখন একটু মানে ভালো ভালো টিউশনি পাওয়া শুরু করি। ইউসিসিতে আমি ক্লাস নিতাম, তখন কোচিংয়ে ক্লাস নিতাম, 500 টাকা করে আসতো। মোটামুটি আমার হচ্ছে একটু গ্রো করতে থাকে, জি, যে ক্লাস আমি খুব ভালোই ফোর্স দিতাম, যে স্টুডেন্টসরা যাতে মানে আমার আমি কোনো কিছু পড়াইতেছি এই অ্যাকসেপ্টেন্সটা অনেক ভালো ছিল। তো যেই কারণে আল্লাহ হচ্ছে মানে অনেকগুলা ধৈর্য পরীক্ষা নেওয়ার পরে আস্তে আস্তে আমি হচ্ছে এইখান থেকে একটু মুভ অন করতে পারি। এবং আমি যে একটা গ্রুপ চালাইতাম অনলাইনে, এবং মোটামুটি আমার করোনার আগে থেকে এই গ্রুপটা ছিল, জি, যে বিভিন্ন স্টুডেন্টদের হেল্পিং আর কি, অ্যাডমিশন হেল্প গ্রুপ উইদাউট বেনিফিটস। জি, তো ওই গ্রুপটা তখন হুট করে করোনা চলে আসে। তো করোনা যখন আসে আমার সব ধরনের ইনকাম বন্ধ, এবং করোনার আগে আমার আম্মার চিকিৎসা করতে হবে। যদি করোনা চলে আসছে তার মানে আমার হচ্ছে পুরো অফলাইন সব কিছু বন্ধ, আমি আর ইনকাম করতে পারতেছি না, বা আমার ইনকাম সোর্স নাই। তো আমার আম্মার চিকিৎসার জন্য 5,000 টাকা লাগে। এই 5,000 টাকা আমার কাছে তখন নাই। আবার পরে আমি মানে শামীম ভাইয়ের নামের একজন ভাই আছে, উনি হচ্ছে আমাকে দেখাইলেন যে উনি অনলাইনে একটা স্ট্যান্ডের মাধ্যমে জাস্ট খাতায় লিখে লিখে স্টুডেন্টে পড়ায়। এই জিনিসটা থেকে আল্লাহ আমাকে চেঞ্জ করে দিছে। আমি মনে করি যে মানে ওনার ওই পদ্ধতিটা আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তো আমি হচ্ছে ওই যে মানে ভাইয়ের যে স্ট্যান্ড দিয়ে পড়ানো, এই স্ট্যান্ডটা দেখলাম, এবং একটা ভাইকে বললাম যে ভাই আমার তো হচ্ছে মানে খুবই ক্রাইসিসের মধ্যে আছি। উনি আমাকে 1,500 টাকা ধার দেয়। ধার দিলে আমি ওইখান থেকে 150 টাকা দিয়ে স্ট্যান্ড কিনি, একটা খাতা কিনি, আর কিছু জেল প্যান কিনি। তো ওই অনলাইনেই আমার যেই স্টুডেন্টগুলো অফলাইন ছিল, ওইখানে কিছু স্টুডেন্টকে আমি হচ্ছে পড়ানো শুরু করি। এবং অনলাইনে মানুষ টাকা দিয়ে পড়বে, আগে টাকা দিয়ে দিবে, এই জিনিসটা তখন কল্পনাতীত ছিল যে অনলাইনে কারো কাছে পড়বো আবার আগে টাকা দিয়ে দিব। তো যেই কারণে আমাকে প্রথম বেশ কিছু ক্লাস ফ্রিতে দিতে হয়, টোটাল ফ্রি ক্লাস দিই আমি। এবং মানে এরকম হয়েছে যে 4-5টা 6টা ক্লাস নেওয়ার পরে একটা পেমেন্টকেই 3 স্টেপে করে নিছি। 5 জন নিয়ে আমি পরে পেইড ব্যাচ শুরু করি, মানে অনলাইনেই 5 জন স্টুডেন্ট দিয়ে পেইডে আস্তে আস্তে ওই সেম সিস্টেমে খাতায় লিখে লিখে পড়ানো শুরু করি। আপনি কিভাবে পড়াতেন? ফেসবুকের মাধ্যমে? হ্যাঁ, ফেসবুক গ্রুপ করে সিক্রেট গ্রুপ করতাম, সিক্রেট গ্রুপে ওদেরকে অ্যাড করে পড়াতাম, এখান থেকে পড়াইতাম। আচ্ছা, সো ওরা কমিউনিকেট করতে পারতো, লাইক এখানে না বুঝলে স্যার এটা বুঝতেছি না, এইভাবে কমিউনিকেট করতে বলে দিতাম। এবং আমি ইন্ডিভিজুয়ালি যদি আমাকে মানে সব ধরনের প্রশ্নের সলভ দেওয়ার চেষ্টা করতাম, ইফোর্টস দিতাম অনেক বেশি। ওকে, তো যেই কারণে স্টুডেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে, ওই 5 জন থেকে 10 জন। এবং মানে আমি আরেকটা জিনিস বলতে চাই, ওই যে 5 জন স্টুডেন্ট নিয়ে আমি পেইড ভাবে, মানে ওই 5 জন আমার একদম টাকা পেমেন্ট করে ভর্তি হয় আমার কাছে, 1,000 টাকা। তারপরে 50% ক্লাস হওয়ার পরে 1,000 টাকা দেয়, এবং শেষ হওয়ার পরে 1,000 টাকা, 3,000 টাকা কোর্স ফি। ফিজিক্স আর ম্যাথ, এই 2টা সাবজেক্ট পড়াই। ফিজিক্স ম্যাথ যে পড়ানো শুরু করছি কৃষি থেকে, মানুষ এটা হচ্ছে আমাকে মানে বিভিন্ন জায়গায় আমি এটা খুব মানে বাধার শিকার হয়েছি, যে কৃষিতে পুরা ফিজিক্স ম্যাথ কেমনে পড়াবো। তো মানুষ এটা আসলে বুঝাইতে পারে না যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিজিক্স ম্যাথ, এবং কৃষিতে ম্যাথ না থাকলে পরীক্ষায় দেওয়া যায় না। মানে ইন্টারমিডিয়েটে যদি কারো ম্যাথ না থাকে, ও কৃষিতে অ্যাটেন্ডই করতে পারে না। এবং আমরা যখন পরীক্ষা দিছি প্রায় 2টা গোল্ডেন লাগছে। তাহলে কৃষিতে যারা ভর্তি হয়, মানুষের একটা মানে ধারণা এরকম যে এরা মনে হয় ম্যাথ ফিজিক্স পড়াইতেই পারে না, এরা শুধু বায়োলজি পড়ায়। তো আমার এই জিনিসগুলো খুব বেশি ফেস করতে হয়েছে। তো তারপরেও আমি 5 জন স্টুডেন্ট, ওই 5 জন স্টুডেন্টই আলহামদুলিল্লাহ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ওই প্রথম 5 জন স্টুডেন্ট, ওইটা হচ্ছে আমার একদম শুরু স্টার্টিং। আমি যে একটা গ্রুপ দাঁড় করাইছি, এই গ্রুপ থেকে আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেওয়া হয়। আচ্ছা, পুরা ইফোর্টস দিয়ে 1 লাখ মেম্বার পার হয়ে গেছে, এই গ্রুপ থেকে অ্যাডমিন থেকে আমাকে রিমুভ দিয়ে দেয়। আমার কিন্তু নিজের তো কোনো গ্রুপ ছিল না, বা মানে আমি যে এখন ফিজিক্স সেন্টার বা এটা মানে আমার পেজ এত 3 লাখের উপরে স্টুডেন্টস, এই গ্রুপটা পরে আমি মানে ওই দিন যে আমি একটা গ্রুপ খুলি, যখন আমাকে রিমুভ দিয়ে দেয়, যে নিজের একটা কিছু করতে হবে, স্টেবিলিটি নাই না হলে। গ্রুপের নাম কি? ফিজিক্স হান্টার্স। ফিজিক্স হান্টার্স, জি। ওকে। ওইখানে আমি সময় দেওয়া শুরু করি। তো সময় দেওয়া শুরু করলে আমার হচ্ছে ওই যেই জায়গা থেকে আমাকে রিমুভ করা হয়েছে, যেই গ্রুপ থেকে, ওনারা একটা মিটিং করে যে তোমার এই গ্রুপটা রিলেট করে দিতে হবে, তুমি নিজে গ্রুপ চালাইতে পারবে না যদি আমাদের এখানে কাজ করতে চাও। মানে আমি বলি যে না, আমার গ্রুপটা আমি ডিলিট করব না, কারণ এটা আমার নিজের গ্রুপ। মানুষ যদি নিজের জন্য সময় দেয় এবং অনেস্টির সাথে সময় দেয়, তাহলে আল্লাহ তাআলা মানে তার রিজিক মানে কিভাবে বৃদ্ধি করে, আমি জাস্ট এইখান থেকে একটু বলতে চাই যে আস্তে আস্তে আমার স্টুডেন্ট অ্যাকসেপ্টেন্স এত বেশি হইতে থাকে বা এত ভালো হইতে থাকে। এটা আপনার গ্রুপ? জি, ফিজিক্স হান্টার্স, ওনার ছবি দেওয়া আছে,
এই গ্রুপের মেম্বার হচ্ছে, এটা কি গ্রুপ না ফলোইং এখন এটা? এটা পেজ আর গ্রুপও আছে। না, ভিজিট গ্রুপও তো আছে এখানে দেখতেছি। ভিজিট গ্রুপ কত মেম্বার? ভিজিট গ্রুপে 1,81,000 মেম্বার। জি, আর পেজে হচ্ছে প্রায় 3,05,000 ফলোয়ার। এই সব কি যে স্টুডেন্টের জন্য এগুলা? জি জি, সব ইন্টারমিডিয়েট পড়ুয়া স্টুডেন্ট যারা? স্টুডেন্টস এগুলো। ওরে বাবা, কবে খুলছেন আপনি এটা? এইটা ওই ক্লাসিফাইড গ্রুপ, আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র ইন্টার পড়ুয়া স্টুডেন্ট যারা, তারা আলটিমেটলি হচ্ছে এই গ্রুপের মেম্বার। তার মানে ও কি পরিমাণ পপুলার! ওয়াও। দুদিন আগে লিখেছে, আলহামদুলিল্লাহ প্রত্যাবর্তন 3.0-তে মোট 1802 জন ভর্তি কমপ্লিট। এরা কি পেমেন্ট করে ভর্তি হয়েছে? পেমেন্ট করে ভর্তি হয়েছে, 3500 টাকা করে পেমেন্ট। আরে ভাই, আপনি তো কোটিপতি, আপনার সামনে বসে আছি আমি। ওকে, চলেন গল্পটা শুনি তারপর। তো যেই ছেলে মানে 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করলো 1500 টাকা ধার দিয়ে, হ্যাঁ, ওই ছেলের এখন মানে একটা পেইড ব্যাচে, এই যে আপনি যেটা দেখলেন একটা পেইড ব্যাচের স্টুডেন্ট 1802 জন। 1800 অলরেডি ভর্তি হয়েছে। আরও মানে আমি ইয়ারলি মানে পেইড ব্যাচে 7-8 হাজার স্টুডেন্ট হয়ে যায়। কত করে দেয় এরা প্রতি মাসে? 3500-4000 এরকম ফি থাকে। এরা ভর্তি হয়েছে 3500 টাকা করে। আপনি আমাকে আমি একটা ক্যালকুলেটর নিয়ে এটা হিসাব করি ভাই, কিছু মনে করেন না। হ্যাঁ, আমার জনগণকে একটু ধারণা দিতে হবে। আপনি বলতেছেন 3500 করে প্রতি মাসে কতজন স্টুডেন্ট থাকে? প্রতি মাসে না, এটা হচ্ছে কোর্স আকারে, প্রতি কোর্সে। হ্যাঁ, একটা কোর্স ওদের শেষ করে দিব, এবং একটা কোর্স শেষ করে দিবেন আপনি 3500 টাকা করে। কতজন স্টুডেন্ট হয় আপনার এই কোর্সে? 2500 জন হবে। 2500 জন। কতদিন চলে এটা? এইটা পুরো অ্যাডমিশন কত, কয় মাসে? একদম ওদের অ্যাডমিশন যত কয় মাসে? 3 মাস না 2 মাস? এটা এই ব্যাচটা হচ্ছে 5-6 মাস বা 7 মাসও হয়। 6 মাস। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, সো এখানে পাচ্ছি আমি 87,50,000। সো নিয়ার অ্যাবাউট 1 কোটি। সো আপনার যদি আমি মান্থলি রেভিনিউ বলি ভাগ করে, তাহলে কত? এখন আপনি একাই করেন এটা নাকি হ্যাঁ, এটা আমার টোটালি একা। সলো, কোনো কেউ সহযোগিতাও কেউ নাই? আমার হচ্ছে মানে আমাদের এখানে 35 জন কাজ করে, তো ওদের একটা পেমেন্ট দিতে হয়, মান্থলি 1 লাখ টাকার মতো পেমেন্ট যায়। আপনার প্রতি মাসের রেভিনিউ কত থাকে যদি আমি মাস? আমার মানে 6 ডিজিট 7 ডিজিটের কাছাকাছি থাকে। 7 ডিজিট মানে 10 লাখ, 6 ডিজিট মানে হচ্ছে আপনার 1 লাখ প্লাস, সেটা 9,99,000 পর্যন্ত 6 ডিজিট, এটা মাথায় রাখবেন। আর 10 লাখ হয়ে যাওয়া মানে হচ্ছে 7 ডিজিট। কত সাল থেকে এটা? এইটা ওই যে করোনা আসলো, করোনার পরে থেকে আমি শুরু করলাম, কিন্তু প্রথম বছরটা আমার খুব স্ট্রাগল করা লাগছে। আমি যদি বলি 2021 সাল থেকে মোটামুটি। 21 থেকে মোটামুটি এখন পর্যন্ত আপনি এটা ধরে রাখছেন। আপনি প্রপার্টি কি করছেন এখন পর্যন্ত এই ইনকাম দিয়ে? ওই যে আমার বাপের যে দালান ঘর ছিল, ওই দালান ঘরটা এখন একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, আমার ফার্স্ট ফ্লোর কমপ্লিট, সেকেন্ড ফ্লোরের কাজ শুরু করব মাশাআল্লাহ। এবং আমি মানে যা টাকা পয়সা ইনকাম করি সব আমার মানে, আমি আরেকটা কথা বলে নেই যে মানে আমি এই জায়গায় আসছি, আমার মানে মায়ের ছেঁড়া কাপড় মানে একটা কাপড় 7 বার করে সেলাই করে পড়ছে। মানে আল্লাহ তাআলা মানুষকে বা সন্তানদেরকে অনেক বেশি সহ্য ক্ষমতা দিছে, কিন্তু কোনো বাবা মার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা হয়তো দেয় না। আমি কথাটা না মানে অনেকবার এই অনুষ্ঠানের মাঝখানে আমার মনে আসছে, আমি যখন যেটা আসে আমি বলে দিই, কারণ এই ফ্লোতে থেকে বের হয়ে গেলে আমার হয়তো এই ফ্লোটা চেঞ্জ হয়ে যায়। ইদানিং আরও যেটা হয়েছে যে মেমোরিটা অনেক বেশি মানে লস হচ্ছে, অনেক কিছু মনে রাখতে পারি না। তো সেই জায়গা থেকে আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কখনোই পভার্টি, দারিদ্রতাকে অভিশাপ মনে করবেন না। আপনি দরিদ্র অবস্থার মধ্যে আছেন, আপনার 2টা বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে, ওই বাচ্চাদের মধ্যে যদি আপনার দারিদ্র অবস্থার রিয়েলাইজেশনটা আপনি দেখেন যে না, বাবা যে দরিদ্র সে কারণে সন্তানের ডিমান্ড কতটুকু হতে হবে সেটা সন্তান বোঝে, মা যেটা সাপোর্ট করতে পারছে না, মা যে কষ্ট করছে সেটা সন্তান বুঝতেছে, তার মানে আপনি অলরেডি ব্লেসড। আল্লাহর কাছ থেকে আপনি অলরেডি ব্লেসড। কারণ এই সন্তান আপনার দুঃখ বোঝে, এই সন্তান আপনার কষ্ট বোঝে, এই সন্তান আপনার সংসার বোঝে, এবং এই সন্তান আপনাকে ভালো রাখার জন্য সে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নেবে ভবিষ্যতে। সো দারিদ্র অবস্থা এটা মানুষের জীবনের একটা অবস্থা, সেটা যে কোনো মুহূর্তে যে কেউ হতে পারে। অনেক কোটিপতি কালকেই পথের ফকির হয়ে যেতে পারে, অনেক কোটি কোটি টাকা থাকার পরেও আল্লাহ তার সম্মান কেড়ে নিতে পারে। এগুলো আমাদের চোখের সামনেই ঘটছে ইদানিং। কিন্তু ও যে বলতেছে না যে আমার মা 6 বার 7 বার করে একই কাপড় সেলাই করে পরছে, এই যে রিয়েলাইজেশনটা সন্তান হিসেবে, এটাই হচ্ছে ওর বাপ মায়ের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তো সন্তান বড় করার ক্ষেত্রে আমরা যেন আসলে এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে পারি। আমার সন্তান যেই পরিবেশের মধ্যে বড় হচ্ছে, সেই পরিবেশটাতে সে তার বাবা মায়ের স্ট্যাটাস, বাবা মায়ের কষ্টটা যদি বুঝতে পারে, তাহলেই সন্তান ফ্যামিলির জন্য অ্যাসেট। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কথা হচ্ছে, আপনি তো এখনও স্টুডেন্ট। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, মাস্টার্স করেন? মাস্টার্স এখনো শুরু করিনি। তো গ্র্যাজুয়েশন করার প্রাককালেই আপনি ধরেন কয়েক কোটি টাকা ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ, আমি যদি ভুল না বলে থাকি। আপনার হিসাব তো সেটাই বলে, স্ট্যাটিস্টিক। আপনার এই বই কত পিস বিক্রি হয়েছে এখন পর্যন্ত?
এইটা হচ্ছে এইটা আমি লিখে দেওয়ার জন্য জাস্ট একটা চার্জ পাইছি। এইটা হচ্ছে আমি জাস্ট লিখে দিছি, এককালীন আমাকে একটা টাকা দেওয়া হয়, এরপরে আপনি আর কিছু পান নাই? 15,000 টাকা, এবং এইটা পুরো একটা পাবলিকেশনসের আন্ডারে, ওই পাবলিকেশনসই হচ্ছে পুরো টাকাটা পায়। এটা একটা অন্য রকমের বিজনেস। আমি পাবলিকেশন নিয়ে কিছু বলবো না। আমার মনে হয় যারা পপুলার, বিশেষ করে যাদের বই যাদের নামে চলে, যাদের বইয়ের কোয়ান্টিটির জন্য চলে, তাদের এই পুরো সিস্টেম থেকে বের হয়ে আসা উচিত। পাবলিকেশন যারা আছেন তারা হয়তো আমার কথায় অনেক বেশি মনক্ষুণ্ণ হবেন, রাগ করতে পারেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি আপনাকে বরং একটা বিজনেস আইডিয়া দিতে পারি। সেটা হলো যে আপনার স্টুডেন্ট প্রায় 3 লাখ প্লাস, আমি যদি ভুল না বলে থাকি। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব কিছু মিলে কত স্টুডেন্ট হবে এখন, মানে অ্যাক্টিভ কত আছে আপনার, যারা আপনার সঙ্গে যোগাযোগ করে কন্টিনিউয়াসলি এরকম? আমার মোটামুটি হচ্ছে প্রতি এই কৃষির যে পরীক্ষাটা গেল লাস্ট পরীক্ষা, এখানে প্রায় 20,000 স্টুডেন্ট একদম অ্যাক্টিভলি আমাদের ক্লাস করতো। সো 20,000 স্টুডেন্টের যদি প্রতি মানে পরীক্ষা দেওয়া পর্যন্ত যদি আপনি 10,000 স্টুডেন্টের কাছেও এই বইটা তুলে দেন, যেটা উদ্ভাস করে অনেক কোচিং সেন্টার থেকে বই বের করে, আমি যতদূর জানি, তা আপনি 10,000 বই এই বইটা যদি আপনি তুলে দেন, তাহলে আপনার এটা থেকে তো আপনার একটা বিশাল প্রফিট আসতে পারে। আপনার স্টুডেন্টরাও তো, কিন্তু বইটা মানে যেহেতু আমার মালিকানা, এটা না বাদ দেন, আপনি অ্যাসপেক্ট না অন্য কোনো কিছু লিখবেন আপনি। আমি আপনাকে জাস্ট শেয়ার করতেছি, মানে অ্যাকচুয়ালি আপনি তো একটা উপকার করতেছেন মানুষ, আপনি ভালো পড়াচ্ছেন, যে কারণে আপনার সঙ্গে বারবার স্টুডেন্টরা আসতেছে, নইলে তো আসতো না। একজনকে আরো 5 জনকে টেনে নিয়ে আসতেছে, কারণ আমি তো দেখি আপনার এটাতে বুস্টও করেন না, বোধহয় বুস্টও করেন না। সো তার মানে আপনার কাছে পরে যেহেতু এটা থেকে আমি কোনো বেনিফিটেড হচ্ছে না, এটা আমি জাস্ট লিখছি রাইটার হিসেবে। এবং আমার ধারণা এই বইটা আপনার একটা হলো আপনার সিভিটাকে প্লাস করেছে, যে না আপনি একটা বইয়ের লেখক। তো ডেফিনেটলি আপনার স্টুডেন্ট যারা, তারা এই বইটা কালেক্ট করে। জি, আপনি হয়তো প্রমোশন না করলেও তারা কালেক্ট করে। সো আপনি যেহেতু এখান থেকে খুব বেশি যত কপি সেল হয় এখান থেকে আমি 1 টাকাও পাই না, 1 টাকাও পান না। তো তার মানে আপনার এখন এটা যদি 20,000 কপিও সেল হয় আমার এখান থেকে, এবং আপনি জানেনও না, আপনার কাছে ডাটাও নাই। এটা শুধু আপনি না, বাংলাদেশের অনেক লেখকের অবস্থাই তাই। আমারও 4-5টা বই ছিল মার্কেটে, যদিও আমি অন্য ডিফারেন্ট স্টাইলে বিক্রি করেছি। তো আমার মনে হয় যে যেহেতু আপনার স্টুডেন্টরা এবং আপনি বেনিফিট হওয়াটা প্রয়োজন, সুতরাং আপনার এই বইগুলো আপডেট করাও প্রয়োজন। এবং পাশাপাশি হচ্ছে আপনি নিজে থেকে লেখেন, প্রকাশকরা আপনার পিছনে দৌড়াবে আজকের পর থেকে। বিশেষ করে এই ভিডিও যদি প্রচার হয়ে যায়, ঠিকমতো সাকসেসফুলি আমরা দিতে পারি, অনেক প্রকাশকে আপনার নক করবে। বাট ডিলটা আপনি এমনভাবে করবেন যাতে করে আপনি লাভবান হন। আর আপনি লাভবান হলে আপনি আরও বেটার বই লিখবেন, আপনার এটার প্রতি আগ্রহ তৈরি হবে। বুঝতে পারছি? সো আপনি গল্পটা আজকে কেন বললেন? মানে এক টিউশনির গল্প দিয়েই পুরো ব্র্যান্ডিং বাংলাদেশটা শেষ হয়ে গেল না? যে টিউশনির পিছনে দৌড়াতে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 3 লাখ প্লাস স্টুডেন্ট তিনি কন্টিনিউয়াসলি পড়িয়েছেন এই 4 বছরে, এবং লক্ষ কোটি টাকা উনি ইনকাম করেছেন। মায়ের শারীরিক গল্প এখানে আসতেছিল। আরেকটু অ্যাড করতে চাই যে অ্যাডমিশন টাইমে যখন হচ্ছে মানে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে অ্যাডমিশন টাইম, ওই টাইমে আমার বিভিন্ন জায়গায় যাতায়াত করতে একটা খরচ লাগতো, বিভিন্ন ফর্ম তুলে। ওইখানে আমার বাবা 13% জায়গা বিক্রি করে দেয় আপনার জন্য, আমার জন্য। আমার আরও 3টা ভাই, 2 ভাইয়ের মধ্যে শুধু আমার জন্য 13% জায়গা বিক্রি করে দেয়। এবং আমি ওই ছেলে যে নিজে ইনকাম করে, আমি আগে আমার বাপের ওই 13% জায়গা, সেম জায়গাটা ফিরাই দিতে পারিনি, বাট সেম পরিমাণের 13% জায়গা কিনে দেই বাপের নামে, যাতে অন্য ভাইয়েরা না বলতে পারে যে তাকে পড়াইতে যায় বেশি খরচ করছে। এবং আমার আম্মা, মানে আল্লাহ তাআলা সাক্ষী যে আমার আম্মা বিয়ের পরে থেকে মানে সন্তান হিসেবে আমার এত খারাপ লাগতো যে একটা মানে কোনো স্বর্ণালঙ্কার ব্যবহার করতে পারে নাই বিয়ের পর থেকে। এই রিসেন্ট আমি স্টেবল হওয়ার পরে নিজের ইনকামের টাকা দিয়ে আমার মায়ের হচ্ছে গলার চেন কিনে দিছি, কানের দুল কিনে দিছি। মাশাআল্লাহ। আপনি পড়ান কিভাবে? পড়ানোর সিস্টেমটা কি? আমি স্টিল নাও ওই যে খাতাই পড়ানো শিখাইছে আমার ভাই, ওই ভাইয়ের দেখে আমি স্টিল ওই সেম ভাবে জাস্ট খাতায় লিখে পড়াইতাম। একসাথে কতজন পড়ে আপনার সঙ্গে অনলাইনে? এটা অনলাইনে যত খুশি পড়তে পারে। আমার এরকম হয়েছে যে 4,000 স্টুডেন্ট একসাথে লাইভ করতেছে। তো প্রবলেম হয় না একজন জোট করে যদি কোনো কোশ্চেন রেজ করে, আপনি বুঝবেন কিভাবে? এত কোশ্চেন কমেন্ট বক্সে চলে আসে। আচ্ছা, তারপর এবং হচ্ছে যদি এক্সট্রা কোশ্চেন, এবং আমাদের ওয়েবসাইট আছে ফিজিক্স সেন্টার্সের, ওয়েবসাইটে মানে কোশ্চেন করার জায়গা আছে, ওইখানে কোশ্চেন করে, ওইখানে আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য লোক। সবাই স্যাটিসফাইড তো? জি, লিখতে পারে? মানে ধরেন আমি কোনো কারণে স্যাটিসফাইড হলাম না, সে যদি বলে যে স্যার আমি পড়ে এটার বুঝি নাই, তখন আপনারা কি করেন? যদি ওই মানে পুরা কোশ্চেনটা কেউ কোনোটা না বুঝলে সে ছবি তুলে জমা দেয় আমাদের কিউএনএ সেকশনে, ওইখানে আমাদের ডেডিকেটেড সলভিং টিম থাকে, ওরা ইনস্ট্যান্টলি রিপ্লাই করে দেয়, যে এইভাবে একদম ব্রডলি লিখে সলভ করে দেয়। আচ্ছা, গ্রেট। আমি যেহেতু এখানে আসছে, ও একটা ভালো কাজ করতেছে, এটা কিন্তু আমার কোনো প্রমোশন না, বাই দ্য ওয়ে। ও একটা ভালো কাজ করেছে, ব্র্যান্ডিং বাংলাদেশে ও অনেকের জন্য উদাহরণ হতে পারে সেভাবে প্রমোট করা। বাট এই মেথডটা কতটুকু সাকসেসফুল আমি জানি না। এই মেথডটা নিয়ে আমারও কোনো
ভালো মন্দ সে নাই, তবে এই গ্রুপটা নিয়ে আমি আপনাদের আরেকবার একটু বলে দিচ্ছি, পেজটা বলে দিচ্ছি, যারা বিশেষ করে সবাই গণহারে জয়েন করেন না এখানে, বিকজ যার উপকার হবে, যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট সে যাইতে পারেন, হ্যাঁ, অন্য কেউ গিয়ে এখানে অকারণে আপনারা গ্রুপে তো নিশ্চয়ই প্রাইভেট কোশ্চেন করেন বোধহয়, করে তারপরে অ্যাড করেন নাকি গ্রুপে? এটা আমাদের পাবলিক গ্রুপ, যেটা হচ্ছে ফিজিক্স সেন্টার, দেখবেন 3,05,000, এখানেই সব, এখানেও কিন্তু আমাদের যাদের আর্থিক সমস্যা, ওই যে কি বললেন গ্রুপটা আরেকবার বলেন তো? ফিজিক্স হান্টার্স, ফিজিক্স হান্টার, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে পাবলিক পেজ, রাইট? যাদের আর্থিক সমস্যা থাকে তাদের জন্য আমরা ডেডিকেটেড ভাবে মানে পেইড এর মতো করে ফ্রি ক্লাস নিই। আচ্ছা, এটাও একটা ব্যাপার আছে, এই যে পাবলিক গ্রুপ ফিজিক্সের, ঠিক আছে? স্টুডেন্টরা দেখে আপনাকে নিয়ে মজাও করে, এখানে বিভিন্ন পোস্টও আছে। এবং আমি মেইনলি ভাইয়া হচ্ছে হোঁচট খাওয়া স্টুডেন্ট যারা একবার পরীক্ষা দিয়ে ফেল করছে বা কোথাও চান্স পায় না, আমাদের এখানে স্টোরিগুলো যদি দেখেন এরকম স্টোরি, ফার্স্ট টাইম কোথাও চান্স পায় না, সেকেন্ড টাইম যা চান্স পাইছে, এরকম স্টুডেন্টদের নিয়ে কাজ করি। যেই কারণে মানে গার্ডিয়ান লেভেল থেকে এরকম বেশি দোয়া হয়তো পাইছি, যেই কারণে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছে। এবং মানে টোটাল একা, এখানে কিন্তু টিচার আমি একা, মানে আমি এতদিন টোটাল ফিজিক্স ম্যাথ নিজে একা পড়াইছি, এবং ওই খাতায় লিখে লিখে আমি সিস্টেমও চেঞ্জ করিনি। সবাই যেখানে স্মার্ট বোর্ডে পড়ায়, পুরা ডিজিটাল প্রযুক্তি, সেখানে আমি জাস্ট একটা পেন অন পেপার, আমি নিজের চেহারাও দেখা যায় না, এরকমভাবে লিখে লিখে পড়াই। এবং অ্যাকসেপ্টেন্স বরকত কারে বলে, আমি জাস্ট জীবনে ভাই একটা জিনিস ফলো করছি, আমি আল্লাহ তাআলা সাক্ষী, যে আমি কারো হক ঠকাই নেই, মানে কারো 1 টাকার ক্ষতি করে নেই। কেউ আমাকে বলতে পারবে না যে ওর কাছে, ও আমার কাছে 1 টাকা পায়, এবং আমি যদি ধার নিতাম 3 দিন পরে দেওয়ার কথা থাকলে 2 দিন পরে দিয়ে দিছি। এইরকম যে বিশ্বনবী মানে প্রমিস করে বলছে যে কারো উপর যদি জুলুম করা হয় এবং সে যদি ধৈর্য ধারণ করে, তার হচ্ছে মর্যাদা বাড়ায় দেয়। এই সেম ঘটনাগুলো আমার সাথে ঘটছে। এরকম হয়তো যে বাইকে 3টা সিট, 4 জন যাইতে হবে, 4 জন আসি আমরা, 4 ফ্রেন্ড, আমাকে বলতো তুই থাক, আমরা ঘুরে আসি। আর এখন আপনার 2-3টা বাইক কেনার সামর্থ্য? এখন আমার হচ্ছে নিজের বাইক আছে, এবং রয়্যাল এনফিল্ডও প্রি বুকিং দিছি। রয়্যাল এনফিল্ডের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ সুমন, অসংখ্য ধন্যবাদ। সামনের দিন অনেক সুন্দর হবে। কিন্তু আপনি এখন যে ইনকাম করছেন, আপনি তো সরকারি চাকরিতে গেলেও স্যাটিসফাইড হবেন না, অন্য কোথাও গেলেও স্যাটিসফাইড হবেন না। এটা তো এক ধরনের এডুকেশনাল বিজনেস আমি বলবো। তো এই জায়গাটা নিয়ে ফিউচার চিন্তা ভাবনা কি? আমরা এটা দিয়ে শেষ করবো। আমি আসলে ভাইয়া, আমি যেটা বিশ্বাস করি যে একটা কোম্পানিতে যখন আমি চাকরি করব, সে আমাকে দিয়ে, আমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখি যে সে যদি আমাকে 50,000 টাকা স্যালারি দেয়, তাহলে সে আমাকে দিয়ে 1 লাখ টাকা বা আরও বেশি টাকার বেনিফিটেড হবে, ওইখান থেকে সে আমাকে স্যালারি দিবে। তো আমি যদি ওই জায়গাটা, ওই সময়টা আমার কোম্পানিতে দেই, তাহলে আমি পুরা বেনিফিটটা কিন্তু আমি হব। সো হি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু বি আ এন্টারপ্রেনার, এটা হচ্ছে কথা। সে আসলে কী ধরনের উদ্যোক্তা হবে সেটা পরের বিষয়। আমাদের প্রফেসর ডক্টর ইউনূসও কিন্তু একটা কথাই বলেছিলেন যে চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। সো এখন হচ্ছে আপনাকে সেক্টর ক্রিয়েট করতে হবে। আর এই দিন আর খুব বেশি দূরে নয়, আমার কাছে কেন জানি মনে হয় আমরা আমাদের জীবন দশায় দেখে যেতে পারবো যে ওই যে 8 ঘন্টার জন্য আপনি কাউকে হায়ার করবেন, এইগুলো আসলে খুব টাফ হয়ে যাবে 2, 4, 5, 10 বছরের মধ্যে। মানুষ যখন বুঝবে যেভাবে টাকা ইনকাম করা যায়, মানুষ ওদিকেই যাবে। আর এক্সপার্টিস যার আছে, তাকে আপনি হাই স্কিলড যাদের আছে তাদেরকে আপনি বেশি টাকা দিয়ে হায়ার করতে বাধ্য হবেন, বিকজ আপনি বেনিফিট পাবেন। সুমন, অনেক ধন্যবাদ। আমি আমার প্রাক্তনকে একটু ধন্যবাদ দিতে চাই। আমি জানি না প্রাক্তন পর্যন্ত ভিডিওটা যাবে কিনা, এবং সত্যি কথা বলতে এই ঘটনাটা আমার সাথে ঘটছে। তো আমাকে বলা হয়েছিল যে আমি বিসিএস ক্যাডার না, কেন বিসিএস ক্যাডার হইলে ফ্যামিলি মানবে। তো আমি কেন বিসিএস ক্যাডার না, এই জন্যে আমি হচ্ছে বিয়ে করতে পারবো না। আমার ফ্যামিলি জানতো, এবং তার ফ্যামিলিও জানতো, এবং আমার ফ্যামিলিকে আমি রাজিও করাইছি। ওই জায়গা থেকে ভাইয়া, যখন আমি ঢাকায় এসেও টিউশনি পাইতেছিলাম, 2টা টিউশনি চলে গেল, তখন আমার প্রাক্তন একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করায়। তো এই যে একটা ধাক্কা খাইলাম জীবনে, মানে আমার লাস্ট মনে হয়েছে যে ভাই, নিজে ছাড়া জীবনে আর কিচ্ছু নাই। আমি আমার প্রাক্তনের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, মানে আল্লাহ তাআলা আমার কোন জায়গা থেকে কিভাবে উঠায় নিয়ে আসছে, এই ভিডিওগুলো যদি দেখাইতে পারতাম, যে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে, যে আপনি তো ভিডিও করে রাখছেন আল্লাহ, আমার একটু দেন, মানুষের একটু দেখাই, তাইলে হয়তো বোঝাইতে পারতাম। কথা বলে বা একটা স্টোরি বলে ওই রকম বোঝানো যায় না। যখন মনে হবে যে কিচ্ছু নেই চারপাশে, সব কিছু বন্ধ, মোটা দেয়াল, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি নিশ্চিতভাবেই ধরে রাখেন যে তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন, এবং সেই পরিকল্পনা এতটাই মহৎ হবে যেটা আপনার চিন্তার বাইরে, এবং আপনি রেজাল্ট পাবেনই পাবেন। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।